কিছু কিছু গল্প থাকে যেগুলো শেষ হয়ে যাওয়ার পরেও তার রেশ মাথায় অনেকক্ষণ পর্যন্ত থেকে যায়। আজ এমন একটি গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, যেটা দেখে আপনি ধারণা করতে পারবেন না এর শেষটা কি হতে পারে। সাসপেন্স আর থ্রিলারে ভরা আমার আজকের গল্প। বলছিলাম 2017 সালে মুক্তিপ্রাপ্ত ফরগটেন মুভিটির কথা। তো চলুন আর দেরি না করে হারিয়ে যাওয়া যাক এক রহস্যময় গল্পে। গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয়। আসুন তাহলে পরিবারের সঙ্গে আমরা পরিচিত হই। এই যে ছেলেটাকে দেখছেন তার নাম হচ্ছে জিংসুক। ইনি জিংসুকের বড় ভাই ইয়াংসুক, আর সঙ্গে আছে এদের মা এবং বাবা। এরা সবাই মিলে একটি নতুন বাড়িতে শিফট হচ্ছিল। জিংসুক তার বড় ভাইকে একজন আদর্শ মানুষ হিসেবে মনে করে, কারণ তার ভাইয়ের হয়তো কোনো নেশা নেই, সে লেখাপড়ায় সবসময় খুবই ভালো। আর আজ পর্যন্ত জিংসুককে তার বড় ভাই যত উপদেশ দিয়েছে সেই উপদেশগুলো মেনে জিংসুক সফল হয়েছে। তাই জিংসুক তার ভাইকে খুবই ভালোবাসে। অবশেষে তারা তাদের নতুন বাড়িতে পৌঁছে যায়। তারা যখন তাদের মালপত্রগুলো ভিতরে ঢুকাচ্ছিল, তখন সেখান থেকে একটা লোক জিংসুককে জিজ্ঞেস করে, ইয়াংসুক তার ছোট ভাই না বড় ভাই? লোকটার মুখে এমন কথা শুনে জিংসুক অবাক হয়ে যায়। এরপর সেখানে ইয়াংসুক চলে আসে আর ওই লোকটাকে নিচে পাঠিয়ে দেয়। এরপর ইয়াংসুক দেওয়ালে একটি ক্যালেন্ডার টানায়, আর এই ক্যালেন্ডারে দেখে আমরা বুঝতে পারি এটা 1997 সাল। তো যাই হোক, এ বাড়িতে এসে তাদের দুই ভাইকে এক রুমেই থাকতে হবে, কারণ বাড়ির মালিক এখন একটি রুম খালি করে দেয়নি। তাই তারা দু ভাই মিলে তাদের ঘরটা গুছিয়ে নেয়। এরপর তারা যখন রাতের বেলায় খাবার খাচ্ছিল, তখন বাড়িওয়ালা যে রুমটা তাদেরকে এখনো দেয়নি, সে রুম থেকে জোরে জোরে শব্দ আসতে থাকে। তখন এই শব্দের ব্যাপারে জিংসুক বলে তার মা বলে এটা বিদ্যুৎ চমকানোর শব্দ। রাতের বেলায় খাওয়া শেষ করে তারা সবাই মিলে ঘুমিয়ে পড়ে, কিন্তু জিংসুকের ঘুম আসছিল না। একটু পর সে ওই ঘর থেকে আবারও শব্দ শুনতে পায়। কৌতূহলবশত সে ধীরে ধীরে সেই রুমের সামনে যায়। সে যখন দরজাটা খুলতে যাবে, তখন তার বড় ভাই ইয়াংসুক সেখানে চলে আসে। জিংসুক তার ভাইকে বলে সে এই ঘর থেকে আবারও আওয়াজ শুনতে পেয়েছে। এই কথা শুনে তার ভাই বলে, তুমি কি আজ তোমার মেডিসিন নিয়েছো? আসলে জিংসুকের এংজাইটিক ডিসঅর্ডার আছে, আর এই রোগের পেশেন্টরা ছোট ছোট ব্যাপারে খুবই রেগে যায় এবং ভয় পায়। জিংসুকের মন ভালো করার জন্য তার ভাই তাকে বাইরে ঘুরতে নিয়ে যায়, কিন্তু এখানে তাদের সঙ্গে ঘটে যায় আরেক দুর্ঘটনা। হঠাৎ করে সেখানে কিছু লোক এসে ইয়াংসুকের উপর আক্রমণ করে তাকে কিডন্যাপ করে নেয়। জিংসুক অনেক চেষ্টা করে তাদের হাত থেকে তার ভাইকে ছাড়িয়ে নিতে, কিন্তু সে তাদের সঙ্গে পেরে ওঠে না। তারা যখন তার ভাইকে নিয়ে চলে যাচ্ছিল, তখন সে ওই গাড়ির নাম্বার প্লেটটা দেখে নেয়। জিংসুক কি করবে কিছুই বুঝতে পারছিল না, তাই সে দৌড়ে বাড়িতে এসে তার মা বাবাকে সবকিছু খুলে বলে সেখানেই অজ্ঞান হয়ে যায়। পরদিন জিংসুক পুলিশকে সে গাড়ির নাম্বারটা বলে, যাতে পুলিশ তার ভাইকে খুঁজে বের করতে পারে, কিন্তু পুলিশ বলে এই নাম্বারে নাকি কোনো গাড়িই নেই। এভাবে জিংসুকের দিন কাটতে থাকে, কিন্তু তার বড় ভাইয়ের ইয়াংসুকের কোনো খোঁজ তারা পায় না। ঠিক 19 দিন পর তার ভাই একা একাই বাড়িতে ফিরে আসে। এটা দেখে সবাই খুশি হয়ে যায়, আর জিংসুক দৌড়ে গিয়ে তার ভাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। কিন্তু এই 19 দিনের কোনো ঘটনাই ইয়াংসুক মনে করতে পারে না। তাই এই বিষয়ে ডাক্তার ডাকলে ডাক্তার বলে ইয়াংসুককে ড্রাগ দিয়ে নেশার ঘরে রাখা হয়েছিল, এই জন্য সে কিছুই মনে করতে পারছে না। পরের দিন রাতের বেলা জিংসুক হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখন সে দেখে তার ভাই বিছানা থেকে উঠে কোথায় যেন হাঁটছে। পরের দিন সকালবেলা জিংসুক যখন তার ওষুধ খেতে যাবে, তখন হঠাৎ করে ওষুধটা তার হাত থেকে পড়ে যায়। সে ওষুধটা একটু খোঁজাখুঁজি করে কিন্তু পায় না, তাই সে ওষুধটা না খেয়েই তার ভাইয়ের সঙ্গে ব্রেকফাস্ট করতে বসে। তখন জিংসুক হঠাৎ করে তার ভাইকে জিজ্ঞেস করে সে কাল রাতে কোথায় গিয়েছিল। তার দাদা বলে, কই, কাল রাতে তো কোথাও যায়নি। জিংসুক তখন খুব জোর দিয়ে বলে, আমি তোমাকে বাইরে যেতে দেখেছি, তাছাড়া কাল রাতে গেট খোলার শব্দও পেয়েছি। ইয়াংসুক তখন বলে, তুমি হয়তো স্বপ্ন দেখেছ। এ কথা বলে ইয়াংসুক সেখান থেকে যখন চলে যাচ্ছিল, তখন জিংসুক তার ভাইয়ের পায়ের দিকে তাকিয়ে দেখে সে এখন আর তেমনভাবে খুঁড়িয়ে হাঁটছে না। আসলে একটি দুর্ঘটনার কারণে তার ভাইয়ের পায়ে একটু সমস্যা হয়েছিল, তাই সে সবসময় খুঁড়িয়ে হাঁটত। জিংসুক তার ভাইকে বলে, তোমার পা কি ঠিক হয়ে গেছে? এই কথা শুনে ইয়াংসুক একটু রেগে গিয়ে বলে, তুমি আমার সঙ্গে মজা করা বন্ধ করো। সেদিন রাতের বেলায় জিংসুক টেবিলে বসে পড়ছিল, তখন তার ভাই তাকে গুড নাইট বলে ঘুমিয়ে পড়ে, আর জিংসুক পড়তে পড়তে সেখানেই ঘুমিয়ে পড়ে। এটা দেখে তার ভাই ইয়াংসুক আবারও বাইরে যাওয়ার জন্য রেডি হয়। বাইরে যাওয়ার আগে ইয়াংসুক সত্যি ঘুমিয়ে পড়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য একটি মেকানিক্যাল পেন্সিলকে বারবার মুখের সামনে নিয়ে টিপতে থাকে। সে এমনভাবে পেন্সিলটা টিপছিল, তাকে দেখে মনে হচ্ছিল জিংসুকের ওপর তার বহুদিনের রাগ জমা আছে, আর এরকম করার ফলে পেন্সিলের নিপটা ভেঙে বাইরে বেরিয়ে আসে। এরপর ইয়াংসুক সেখান থেকে বেরিয়ে যায়। তখন আমরা দেখতে পাই আসলে জিংসুক এতক্ষণে ঘুমিয়ে থাকার ভান করেছিল। জিংসুকও দেখতে চায় তার ভাই কোথায় যায়, তাই সে তার ভাইয়ের পিছু নিতে থাকে। সে বাইরে এসে দেখতে পায় তার ভাই আর খুঁড়িয়ে হাঁটছে না। সে বুঝতে পারে না তার ভাই সবার সামনে খুঁড়িয়ে হাঁটা নাটক করছে কেন। সে তার ভাইয়ের পিছু নিতে নিতে দেখতে পায় এরই মধ্যে সেখানে দুজন লোক চলে আসে, আর তারা তার ভাইকে বস বলে ডাকে। তখন জিংসুক ভালো করে খেয়াল করে দেখতে পায় এই দুজন আর কেউ না, যারা পুলিশ সেজে তাদের বাড়িতে এসেছিল তারাই। জিংসুক তখন তাদের পিছু নিচ্ছিল, তখন সেই দুজন লোক তাকে দেখে ফেলে। জিংসুক তাদের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ দৌড়াতে থাকে।
ওইদিকে দুজন লোকের হাত থেকে তো সে বেঁচে যায়, কিন্তু এরপরেও তার বিপদ কাটেনি। একটু পরেই তার ভাই পেছন দিক থেকে এসে তাকে অজ্ঞান করে ফেলে। এর একটু পরেই জিংসুকের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে জেগে দেখতে পায় সে এতক্ষণের টেবিলের উপরেই ঘুমিয়েছিল, আর তার ভাই দিব্যি বিছানায় ঘুমোচ্ছে। তার ভাইকে দেখে জিংসুক খুব ভয় পেয়ে যায়, তাই সে দ্রুত বাথরুমে ঢুকে ভেতর থেকে দরজা লক করে দেয়। এটা দেখে তার ভাই তাকে বাইরে থেকে দরজা খোলার জন্য রিকোয়েস্ট করে, কিন্তু জিংসুক ভিতর থেকে বলে, তুমি আমার ভাই না, আমি কাল রাতে সবকিছু দেখে ফেলেছি। ইয়াংসুক বারবার রিকোয়েস্ট করার পরেও জিংসুক দরজা খোলে না, তাই আর কোনো উপায় না পেয়ে ইয়াংসুক দরজার সামনে থেকে সরে যায়। এদিকে জিংসুক বাইরে কোনো আওয়াজ না পেয়ে একটা লোহার রড নিয়ে বাথরুম থেকে বের হয়ে আসে। তখনই ইয়াংসুক তাকে ধরে ফেলে আর শান্ত করার চেষ্টা করে, কিন্তু কিছুতে জিংসুক শান্ত হচ্ছিল না। তার ভাই তখন বলে, তুমি কি গতকাল তোমার ওষুধটা খেয়েছিলে? ইয়াংসুক মনে পড়ে যায় সে তো গতকাল ওষুধ খায়নি, এজন্য হয়তো সে ভুলভাল দেখেছে। তাই সে শান্ত হয়ে যায় আর তার ভাইকে সরি বলে। ইয়াংসুক প্রতিদিনের মতো তার কাজে চলে যায়। জিংসুক জানালা দিয়ে তার ভাইকে চলে যেতে দেখে। ইয়াংসুক চলে যাওয়ার পর জিংসুক তার পড়ার টেবিলে গিয়ে বসে, কিন্তু সে টেবিলে বসে দেখতে পায় সেই পেন্সিলটা নিচে পড়ে আছে, আর পেন্সিলের নিপটা ভেঙে টেবিলের উপরেই পড়ে আছে। এটা দেখে সে বুঝে যায় আসলে কাল রাতে যেগুলো সে দেখেছিল সেগুলো কোনো স্বপ্ন নয়, সবই বাস্তবে ঘটেছে। জিংসুকের এখন কি করা উচিত তা সে বুঝতে পারছিল না। এরপর সে কাল রাতের ঘটনাগুলো তার মাকে গিয়ে জানায়। সে বলে, কিডন্যাপের পর যে ফিরে এসেছে সে আদৌ তার ভাই না, সে অন্য কেউ। ছেলের মুখে এমন কথা শুনে তার মা খুব ঘাবড়ে যায়, আর এই কথাগুলো সে তার বাবাকে জানাতে চায়। জিংসুক তার মাকে বাধা দিয়ে বলে, এখন না, আমি আর কিছুদিন দেখি। সেদিন রাতে দেখা যায় জিংসুকের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, তাই সে নিচে এসে দেখতে পায় তার মা কারোর সঙ্গে যেন ফোনে কথা বলছে। সে আড়াল থেকে শুনতে পায় তার মা তার ভাইকে বলছে, জিংসুক সবকিছু জেনে ফেলেছে, তাই আমাদের যা করার খুব দ্রুতই করে ফেলতে হবে। জিংসুক যখন এই কথাগুলো আড়াল দাঁড়িয়ে শুনছিল, তখন হঠাৎ করে তার পায়ে দরজা লেগে একটু শব্দ হয়। তার মা তখন দ্রুত সেখানে গেলে সে কিছুই দেখতে পায় না। এরপর তার মা ফোনে আবারও বলতে থাকে, আমাদের কথা হয়তো কেউ শুনে ফেলেছে, ফোনটা রাখো, আমি উপরে গিয়ে দেখি জিংসুক ঘুমিয়ে আছে কিনা। জিংসুক তখন ভয় পেয়ে যায়, কারণ সে তো আড়ালেই লুকিয়েছিল। তাই সে দ্রুত বিল্ডিংয়ের পাইপ বেয়ে তার মা যাওয়ার আগে উপরে গিয়ে শুয়ে পড়ে, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিল, তাই তার পুরো শরীর ভিজে গিয়েছিল। এরপর তার মা রুমে এসে যখন জিংসুকের গায়ের উপর থেকে চাদরটা সরিয়ে নেয়, সে দেখতে পায় জিংসুক ঘুমিয়ে আছে। তাই তার মা খুশি হয়ে এখান থেকে চলে যায়। দরজা বন্ধ করার আওয়াজ পেয়ে জিংসুক উঠে বসে। তখন সে দেখতে পায় তার মা তার সামনেই দাঁড়িয়ে আছে। জিংসুক মায়ের দিকে তাকালে তার মা বলে, তুমি তো একদম ঘেমে গেছো, তাই দ্রুত ফ্রেশ হয়ে নাও। এই কথা বলে তার মা বাইরে গিয়ে আবারও ফোনে কথা বলতে থাকে। সে এবার বলে, জিংসুক হয়তো আমাদের সত্যটা জেনে গেছে, তুমি যত দ্রুত সম্ভব এখানে চলে আসো, আমি আর দেরি করতে পারবো না। এই কথা শুনে জিংসুক ভয়ে বাড়ি থেকে পালানোর জন্য জানালা দিয়ে লাফ দিয়ে নিচে পড়ে, আর এটা করতে যেয়ে তার পায়ে আঘাত লাগে। তখনই তার বাবা তার সামনে চলে আসে, আর এখানে সে জানতে পারে তার বাবাও তার বিরুদ্ধে। তখন সে বুঝতে পারে এরা তার পরিবার নয়, তাই সে তাদের হাত থেকে বাঁচার জন্য দৌড়াতে থাকে। এটা দেখে তার মা এক গুন্ডাকে তার পিছনে লেলিয়ে দেয় তাকে ধরার জন্য। জিংসুকও সেখান থেকে পালাতে পালাতে একটি পুলিশের গাড়ির সামনে এসে পড়ে। পুলিশকে দেখে তাদেরকে বলে, আমি এখন বর্তমানে যাদের সঙ্গে আছি তারা আমার আসল বাবা মা নয়। এই কথা শুনে পুলিশ জিংসুকের সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা চেক করে, আর সেখান থেকে জানতে পারে তার নামে কোনো মিসিং কমপ্লেন নেই। এরপর পুলিশ সার্চ দিয়ে জিংসুকের ডাটা পেজে ওর নাম আর জন্মসাল মিলে দেখতে পায় তার বয়স 41। এটা দেখে পুলিশ তাকে বলে, তুমি 41 বছরের একজন লোক, আর এত বছর পর তোমার মনে হচ্ছে তুমি যাদের সঙ্গে থাকো তারা তোমার ফ্যামিলি নয়। কিন্তু জিংসুকে জোর দিয়ে বলে, না, আমার বয়স 21 বছর। পুলিশ তার কথা শুনে হাসতে থাকে। জিংসুক তখন হঠাৎ করে সেখানকার ক্যালেন্ডারের দিকে চোখে পড়ে, আর সে দেখতে পায় এটা 1997 সাল নয়, এটা 2017 সাল চলছে। এটা দেখে সে দ্রুত সেখানকার আয়নার সামনে যায়। সত্যি তাকে 41 বছরের মতোই লাগছে। এবার জিংসুকের মাথায় নানা প্রশ্ন ঘুরতে থাকে। সেভাবে তার জীবনের 20 বছর সে কিভাবে পার করেছে, আর যাদেরকে সে এতদিন নিজের ফ্যামিলি বলে ভেবে এসেছে এই লোকগুলোই বা কে। সে এই প্রশ্নের উত্তর খুঁজতে আবার বাড়িতে ফিরে আসে। জিংসুক যখন বাড়িতে ঢোকে তখন সে ওই বন্ধ ঘরের দরজাটা খোলা দেখতে পায়। তাই সে আর দেরি না করে ওই ঘরের ভিতরে কি আছে সেটা দেখার জন্য সেখানে যায়। ঘরের ভিতরে ঢুকে দেখতে পায় সেখানে দুটি ম্যানিকুইন বা পুতুল পড়ে আছে, আর তাদের গায়ে রক্ত মাখানো। এটা দেখে সে কিছুই বুঝতে পারে না। তখন জিংসুক সেখানে ইয়াংসুককে দেখতে পায়, তাই সে ইয়াংসুকের কাছে সমস্ত ঘটনা জানতে চায়। ইয়াংসুক তখন বলে, আজ থেকে 20 বছর আগে এই ঘরে একজন মা আর তার মেয়ে খুন হয়েছিল, কিন্তু পুলিশ এই খুনের কোনো হদিস করতে পারেনি। এভাবে দিনের পর দিন কাটতে থাকে, কিন্তু খুনিকে তারা ধরতে পারে না। তাই আর কোনো উপায় না পেয়ে খুনির ফ্যামিলির লোকজন একজন প্রাইভেট ডিটেকটিভ ঠিক করে, আর সেটা হচ্ছি আমি। সেই খুনিকে খুঁজতে খুঁজতে তোমাকে খুঁজে পাই, কিন্তু আমি বুঝতে পারি না খুনটা কি শুধু তুমি একা করেছো না তোমার সঙ্গে আরও কেউ ছিল। তাই তোমাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তুমি কিছুই বলতে পারো না।
এমনকি তোমার ওপরে অনেক টর্চারও করি, কিন্তু তারপরও তুমি ওই খুনের ব্যাপারে কিছুই বলনি। তাই এই সত্যটাকে বের করার জন্য আমি একজন ডাক্তারকে হায়ার করি। সে ডাক্তারকে জানো? তুমি এখন জায়গায় বাবা বলে জানো, ডক্টর হচ্ছে সেই। ডক্টর তোমাকে হিপনোটাইজ করে জানতে পারে সমস্ত স্মৃতি তোমার ব্রেন থেকে গায়েব হয়ে গিয়েছে। তোমাকে হিপনোটাইজ করে আমরা তোমার ব্রেনের ভিতরে ঢুকিয়ে দেই। এটা 1997 সাল, আর সেখান থেকেই আমরা সবাই মিলে তোমার পরিবার সাজিয়েছি। আমরা সেদিন রাতেই তোমাকে ওই ঘরে আনতে চেয়েছিলাম, কিন্তু কোনো একটা কারণে সেদিন পুলিশ আমাকে অ্যারেস্ট করে। কিন্তু পুলিশ অ্যারেস্ট করাটাকে তুমি কিডন্যাপ মনে করেছিলে, এজন্য আমাদের অনেক সুবিধা হয়। আর তুমি তো জানোই 19 দিন পর জেল থেকে আমি ছাড়া পাই। আজ আমরা এই রুমটাকে সেদিনের মতো করে সাজিয়েছি, যেদিন এই রুমে দুটো খুন হয়েছিল, যাতে তোমার সবকিছু মনে পড়ে যায়। সবকিছু শুনে জিংসুক বলে, তোমরা আমাকে মিথ্যা খুনের দায়ে ফাঁসাতে চাচ্ছ। আমি কখনো কাউকে খুন করতে পারি না। ইয়াংসুক বলে, আমি যে তোমাকে এত কথা বললাম, তুমি কি এর কিছুই বিশ্বাস করছো না? জিংসুক বলে, আমি বিশ্বাস করি না যে আমি কাউকে খুন করতে পারি। আমি আবারও বলছি, তোমরা আমাকে এভাবে ফাঁসিও না। তখন জিংসুক সেই চলন্ত গাড়ি থেকে নিচে লাফ দিয়ে পালাতে থাকে। ইয়াংসুক তখন গাড়ি নিয়ে তার পিছু নেয়, কিন্তু জিংসুক থামার পাত্র নয়, সেও দৌড়াতে থাকে। এক পর্যায়ে ইয়াংসুকের গাড়িটা আর একটা গাড়ির সাথে এসে ধাক্কা লাগে, আর সেখানে একটি অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এর ফলে ইয়াংসুক অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জিংসুক খুব ঘাবড়ে যায়, তাই সে আস্তে আস্তে মেইন রোডের ওপরে চলে আসে। তখন তার পিছন থেকে একটা গাড়ি এসে তাকে ধাক্কা দেয়, আর জিংসুক ওখানেই মাটিতে লুটিয়ে পড়ে। তখন তাকে হসপিটাল নিয়ে যাওয়া হয়। হসপিটালে গিয়ে জিংসুক যখন তার জ্ঞান হারাচ্ছিল, তখন তার পরিবারের কথা মনে পড়ে। হয়তো এটাই তার হারিয়ে যাওয়া স্মৃতি। দেখা যায় সে তার ফ্যামিলির সঙ্গে রয়েছে। তারা যখন গাড়িতে করে কোথাও যাচ্ছিল, তখন গাড়িটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়, আর এই অ্যাক্সিডেন্ট জিংসুকের মা বাবা দুজনেই মারা যায়, আর তার ভাই অজ্ঞান অবস্থায় হসপিটালের বেডে থাকে। এভাবে 6 মাস কেটে যায়। ডক্টর জিংসুককে ডেকে বলে, আজ 6 মাস হলো তোমার ভাই একইভাবে পড়ে আছে। আমরা আর তোমার ভাইকে এভাবে রাখতে পারবো না। তার ইমিডিয়েট অপারেশন করাতে হবে। কিন্তু অপারেশন করতে অনেক টাকার দরকার ছিল। জিংসুকের কাছে এত টাকা ছিল না। তাছাড়া 1997 সালে কোরিয়াতে অর্থনৈতিক ক্রাইসিস চলছিল, তাই সে কোনোভাবেই তার নিজের জন্য একটি চাকরির ব্যবস্থাও করতে পারছিল না। নিকটস্থ আত্মীয়দের কাছে গেলেও সে কোনো টাকা ধার পায় না। তাই সে আর কোনো উপায় না পেয়ে অনলাইনে পোস্ট করে, আমার টাকার খুবই দরকার, আমার বড় ভাইয়ের অপারেশন করতে হবে। আমি খুব সৎ একজন ছেলে, যদি কেউ আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে, তাহলে আমি অবশ্যই তার টাকায় ফিরিয়ে দিব। তাছাড়া টাকার জন্য আমি যে কোনো কাজ করতে রাজি আছি। একটু পর ইয়াংসুকের কাছে একটি মেসেজ আসে। মেসেজে লেখা আছে, কেউ একজন তার কাছে জিজ্ঞেস করছে তোমার কত টাকার দরকার, আমি দেব, বিনিময়ে আমাকে একটা কাজ করে দিতে হবে। এটা দেখে জিংসুক তাকে জিজ্ঞেস করে, কি কাজ? লোকটা তাকে বলে, একজনকে খুন করতে হবে। এটা দেখে জিংসুক তার আর কোনো মেসেজের উত্তর দেয় না। সে বুঝতে পারে না কি করবে। লোকটা তখন বলে, ভাবার জন্য তোমাকে দুপুর পর্যন্ত সময় দেওয়া হলো, দুপুরের পরে তোমার এই কাজটা আর থাকবে না। জিংসুক কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে হাসপাতালের বেডে তার ভাই মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তাছাড়া এখন এই ভাই ছাড়া তার এই পৃথিবীতে আর কেউই নেই। অপরদিকে তার ভাইকে বাঁচতে গেলে অজানা একজনকে তাকে খুন করতে হবে। জিংসুক অনেক ভেবেচিন্তে এই কাজটা করতে রাজি হয়। তাই সে লোকটাকে কাজটা করবে বলে মেসেজ করে। তো লোকটা তখন তার ফোনে কল করে। ফোনটা তোলার পর জিংসুককে সে বাসার অ্যাড্রেস দেয়, আর বলে, বাড়িতে একজন মহিলা আর 2জন বাচ্চা আছে, তুমি শুধু মহিলাটাকে মেরে ফেলবে, খেয়াল রাখবে বাচ্চাদের যেন কিছু না হয়। এরপর সেই অ্যাড্রেস মতো সে চলে আসে, আর সে ওই বাড়ির মধ্যে ঢুকে যায়, কিন্তু কোনোভাবেই সে মহিলাটাকে খুন করতে পারে না। জিংসুক তার ভাইকে বাঁচানোর জন্য অন্য আরেকজনকে খুন করবে, এটা সে মেনে নিতেই পারে না। তাই সে এই খুন না করে ওখান থেকে চলে আসতে যায়। ঠিক সে সময় সে মহিলা তাকে দেখে ফেলে, আর তাকে দেখে চিৎকার করতে থাকে। জিংসুক তখন মহিলাটাকে বলে, শান্ত হন, আপনি চিৎকার করবেন না, আমি এখন এখান থেকে চলে যাচ্ছি। এই কথা শুনে মহিলাটা চিৎকার না করে দাঁড়িয়ে থাকে। তখনই মেয়েটা জিংসুকের হাতে চাকু দেখতে পায়, আর সে চিৎকার করতে করতে উপরে চলে আসে। জিংসুক তাকে বলে, চুপ করো, আমি এখান থেকে চলে যাচ্ছি। কিন্তু মেয়েটা তার কোনো কথা না শুনে চিৎকার করতে থাকে। মেয়েটাকে থামানোর জন্য চেষ্টা করতে গিয়ে এক পর্যায়ে জিংসুকের হাতে মেয়েটা খুন হয়ে যায়। এটা দেখে জিংসুক তখন খুব কান্না করতে থাকে, আর বলে, আমি তোমাকে বলেছিলাম চুপ করতে। তখনই সেখানে ওই মহিলা চলে আসে। তার মেয়ের রক্তাক্ত দেহ মাটিতে পড়ে থাকতে দেখে সেও চিৎকার করতে থাকে। জিংসুক তখন তাকেও থামানোর জন্য যায়, আর এক পর্যায়ে তার হাতে এই মহিলাটিও মারা যায়। জিংসুক তখন সেখান থেকে কান্না করতে করতে বেরিয়ে আসে। তখন একটা বাচ্চা ছেলে তাকে দেখে ফেলে, আর জিংসুকের কাছে তার মায়ের কথা জিজ্ঞেস করে। কিন্তু তখন এই ছোট বাচ্চাটাকে সান্ত্বনা দিয়ে বলে, খাটের উপর গিয়ে চাদর মুড়ি দিয়ে 1 থেকে 100 পর্যন্ত গুনতে থাকো, তাহলে আমি তোমার মাকে এনে দেব। জিংসুক সেখান থেকে বেরিয়ে আসার সময় দেয়ালে হঠাৎ করে একটা ছবি দেখে তার চোখ আটকে যায়। সে খেয়াল করে এই ফ্যামিলিটা সে ডাক্তারের, যে তার ভাইকে চিকিৎসা করছে। তখন ওই বাচ্চা ছেলেটা তার বাবাকে কল করে সব ঘটনা বলে দেয়। এই কথা শুনে সেই ডাক্তার জিংসুকের কাছে চলে আসে, আর তার কলার চেপে ধরে বলে, আমি তোমাকে বলেছিলাম আমার বাচ্চাদের যেন কিছু না হয়। জিংসুক তখন জিজ্ঞেস করে, আপনি আপনার পরিবারকে মেরে ফেলতে চাচ্ছিলেন কেন? তখন ডাক্তার বলে, সে অনেক ঋণী হয়ে পড়েছে, ব্যাংকেও অনেক লোন,
এগুলো সে কোনোভাবে পরিশোধ করতে পারছে না। তাছাড়া কিছুদিন পরেই তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তাই সে তার স্ত্রীর নামে অনেকগুলো ইন্স্যুরেন্স করিয়েছে, যাতে তার স্ত্রী মারা গেলে তারা অনেকগুলো টাকা পায়। আর এসব কথা বলতে বলতে হঠাৎ করে সেই ছাদের রেলিংটা খুলে যায় আর ডাক্তার নিচে পড়ে মারা যায়। এরপর জিংসুক ঘরে ফিরে এক কোনায় বসে কান্না করতে থাকে। সে কিছুতেই মেনে নিতে পারছিল না তার জন্য একটি পরিবার ধ্বংস হয়ে গেল। তাই সে এভাবে টেনশন করতে করতে একসময় তার স্মৃতি হারিয়ে ফেলে। এরপর আমাদেরকে বর্তমানে দেখানো হয় জিংসুক নিজেকে হাসপাতালের বেডে দেখতে পায়। তার জ্ঞান ফিরে দেখে ইয়াংসুক দাঁড়িয়ে আছে। সে তাকে বলে, একটা মানুষ মরে যাওয়া অনেক কঠিন, তাই না? আমরা দুজনেই অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু দেখো আমরা দিব্যি বেঁচে আছি। বলতে বলতে ইয়াংসুক জিংসুকের স্যালানের মধ্যে বিষ ইনজেক্ট করতে যাবে। তখন জিংসুক বলে, আমি জানি না সেই ছোট্ট ছেলেটা আজ বেঁচে আছে কি না। যদি বেঁচে থাকে তাহলে ওই ছেলেটাকে তুমি বলে দিও আমি খুবই দুঃখিত। এই কথা শুনে ইয়াংসুক তার হাত থেকে ইনজেকশনটা ফেলে দেয় আর বলে, তাহলে তোমার সব মনে পড়ে গেছে, তাই না? আমাকে বলো, তুমি কি খুনের সাথে একাই ছিলে, না তোমার সঙ্গে আর কেউ ছিল? আর কেনই বা তুমি এই খুনটা করেছিলে? তুমি কি জানো সেদিনের খুনের পর সে ছোট্ট ছেলেটার সঙ্গে কি হয়েছিল? তার সমস্ত আত্মীয়রা সব টাকা পয়সা লুটপাট করে নিয়েছিল আর তাকে রেখে এসেছিল একটা অনাথ আশ্রমে। তাই সেদিন থেকে ওই ছোট্ট ছেলেটা প্রতিজ্ঞা করেছিল যে তার পরিবারকে খুন করেছে তাকে সে একদিন না একদিন খুঁজে বের করবেই। আচ্ছা বলো তো সেদিন রাতে কেন ওই ছোট্ট বাচ্চাটাকে তুমি খুন করলে না? কেনই বা তুমি ওই ছোট্ট বাচ্চাটাকে ছেড়ে দিয়েছিলে? তুমি কি জানো না এই দুনিয়ায় মা বাবা ছাড়া টিকে থাকা কতটা কষ্ট? এইসব কথা শুনে জিংসুক বুঝে যায় সে ছেলেটা আর কেউ নয়, ইয়াংসুক নিজেই। ইয়াংসুক তখন কান্না করতে করতে জিংসুকের কাছে জিজ্ঞেস করে সেদিন তার মাকে খুন করার জন্য তার বাবাই তাকে পাঠিয়েছিল কিনা। কারণ খুনের কিছুদিন আগেই তার বাবা তার মায়ের কাছ থেকে অনেকগুলো ইন্স্যুরেন্সের পেপার সাইন করে নিয়েছিল। জিংসুক তখন অপলক দৃষ্টিতে ইয়াংসুক চোখ মুখের দিকে তাকিয়ে দেখে। সে বুঝতে পারে এই ছেলেটা এতদিন তার বুকের ভেতরে কতটা কষ্ট নিয়ে ঘুরে বেরিয়েছে। তাই সে ছেলেটাকে আর কষ্ট দিতে পারবে না। সে যদি জানতে পারে সেদিন তার মাকে খুন করার জন্য তার বাবাই টাকা পাঠিয়েছিল, তাহলে সে আরও কষ্ট পাবে। তাই জিংসুক বলে তার বাবা এ ব্যাপারে কিছুই জানে না, সে নিজেই এই খুনটা করেছে আর তার সঙ্গে আর কেউ নেই। কিন্তু ইয়াংসুক তার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারে তার বাবা এই খুনটা করিয়েছে। সে হাসতে থাকে আর বলে, তুমি কি আমাকে বোকা ভাবো যে তুমি আমাকে যা বলবে আমি তাই বিশ্বাস করব? আমি বুঝতে পেরেছি আমার বাবাই এই খুনটা করিয়েছে। এরপর সে জিংসুককে ভালো থাকতে বলে সেখান থেকে বেরিয়ে সোজা হসপিটালের ছাদে চলে যায় আর ছাদ থেকে লাফিয়ে পড়ে নিজেকে শেষ করে দেয়। অপরদিকে জিংসুক সেই বিষ ভরা ইঞ্জেকশনটা নিজের গায়ে পুশ করে নিজেকে মেরে ফেলে। আর এরকম একটা মুহূর্তের মধ্য দিয়ে এই গল্পটা এখানে শেষ হয়ে যায়। তো কেমন লাগলো আমাদের আজকের গল্পটা অবশ্যই আমাকে কমেন্ট জানাতে ভুলবেন না। আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই, ফিরে আসবো আপনাদের মাঝে কোনো নতুন গল্প নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।